ছাত্র রাজনীতি থেকে রাজ্য রাজনীতি, একটা লম্বা সফর, তার মাঝে অনেক চাপানোতর। এই সফরটাকে নিয়ে আমরা একটু জানবো। বেসিক্যালি এই স্টোরিটা আমাদের কাছে একটা খুব ইন্সপায়ারিং সাবজেক্ট বলতে পারে, যদি এই বিষয়টাকে একটু ডিসকাস করে। অশান্তিবাদে এবং বেশ কিছু ব্যক্তিরা ছাত্রদের উপর হামলা চালায় এবং তারপর আমরা চোখের সামনে দেখি যে আমাদের এক বন্ধুকে পিটিয়ে মেরে দেওয়া হলো। মানে অনেক জায়গায় মানে রাজনীতি করতে গিয়ে মার খাওয়া, শুধু মার খাওয়া বলবো না, এবং তার সত্ত্বেও দলকে ভালোবেসে এবং রাজনীতিটাকে ভালোবেসে এগিয়ে যাওয়া। আমি যখন মেয়র ছিলাম তখনই ডেভেলপমেন্ট হয়েছে, তার আগে যারা মেয়র ছিলেন কিছুই করেননি, বা আমার পরে যারা এসছেন তারা কেউ কিছু করেননি। তখনই হঠাৎ একটা ঘটনা ঘটে যে বর্তমানে যিনি বিধায়ক হতেন নরেন্দ্রনাথ চক্রবর্তী, তিনি বোধহয় কোথাও ট্রিটমেন্টের জন্য যাচ্ছিলেন এবং হঠাৎ ওই কলকাতা মানে দমদম বিমানবন্দরে ওনার ব্যাগ থেকে পিস্তল পাওয়া যায়। 2026-এর কি মন্তব্যটা এমনই হতে চলেছে, বা বিরোধীদের মন্তব্য আপকিবার হিন্দুত্ব পার? হিন্দুত্ব খুব ভাস্ট একটা ওয়ার্ড। হিন্দুত্ব বলতে কি বোঝায়, হিন্দুত্বর মধ্যে মুসলিমরাও আসে কি না। আপনারই একটি মন্তব্য উঠে এসেছে 3 বছর আগে একটি সাংবাদিক সম্মেলনে আপনার মন্তব্য, হারাধনের 2টি ছেলে, অনুব্রত নরেন। অনুব্রত গেল জেলে, নরেন কয়লা চোর। কিন্তু বাই নেচার এদের মাথায় সবসময় ক্রাইম থাকে। নির্বাচনের আগে যুবসাথী 1,500 টাকা, লক্ষ্মী ভাণ্ডারের টাকা বেড়ে গেল। এবার প্রশ্ন একটাই, তাহলে বিজেপির স্ট্র্যাটেজি কি হতে চলেছে এই নিজের নির্বাচনকে কেন্দ্র করে? উনি যে কথা দেন সে কথা রাখেন। নরেন্দ্র মোদী যখন বলেছেন যে হ্যাঁ 1 জুন থেকে পশ্চিমবঙ্গে 3,000 টাকা দেওয়া হবে, তাহলে দেওয়া হবে। উনি যেটা বলেন সেটা করেন। এখন কিন্তু এই সরকার একবারও বলছে না যে আমি কর্মসংস্থানের ব্যবস্থা করব। এখনো বলে দিচ্ছি আমি তোমাকে যুবসাথী দেবো, তার মানে কর্মসংস্থানের ব্যবস্থা আমি করতে পারবো না। এটা ইনডাইরেক্টলি যুব সমাজকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা কি এত ঠুনকো? তারা এটা বুঝছে না যে 1500 টাকা দিয়ে ফিউচারে একটা আমাদের চাকরি কে দেবে? শিক্ষা লাভ করা ছাত্রছাত্রীদের দায়িত্ব। তুমি যুবক যুবতী থাকলেও তুমি আমার মাসে মাসে 1500 টাকা নাও আর আমাদের বিরুদ্ধে আর কথা বলো না, চাকরির প্রত্যাশা রেখো না। এই যে যুবক যুবতীদেরকে এই যে ভাবনা বুঝিয়ে দিচ্ছে এই সরকার, তার বিরুদ্ধে আমার দৃঢ় বিশ্বাস যুব সমাজ এটা বুঝেছে এবং তারা যারা চাকরি দিতে পারবে, যারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, সে ধরনের সরকারকে তারা স্বাগত জানাবে পশ্চিমবঙ্গে। শুধু কি পাণ্ডবেশ্বরের মানুষ এর ভালোবাসার জন্য, নাকি কোথাও না কোথাও কয়লা এবং বালি কারবারের রমরমা? থানাতে গেলে বলা হবে যে না, আগে নরেনবাবুর কাছে যাও। নরেনবাবু বলবেন যে আমি কোর্ট, আমি আদালত। এই যে পাণ্ডবেশ্বরের মানুষের ব্যক্তিগত স্বাধীনতা কেড়ে নেওয়ার যে ঘটনা ঘটেছে, এটা থেকে রক্ষা করার জন্য তো আমার দায়িত্বের মধ্যে পড়ে আমি যাই পাণ্ডব। সব থেকে বড় কয়লাচোর পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক। সব থেকে বড় কয়লাচোরকে দলের প্রার্থী করেছে বিজেপি। যে 2020-তে যখন আমি মেয়র চেয়ার ছেড়ে দিতে চাইছি, তখন তৃণমূল কংগ্রেসে বড় মাঝারি ছোট সব নেতারা আমার পেছনে পেছনে ঘুরছেন, প্লিজ আমাদের দল ছেড়ে যেও না। এই সরকার, তৃণমূল কংগ্রেস সরকার আমাকে 22 দিন জেলে রাখলো। একটা সোশ্যাল কাজ করতে গিয়ে একটা ঘটনা ঘটলো, সে কারণে 22 দিন জেলে রাখলো। তাহলে তো আমার তৃণমূলে চলে যাওয়া হচ্ছিল। পাবলিক হ্যাঁ ইয়ে সব জানতি হ্যাঁ, সবাই সব কিছু বোঝে যে কে কি সবসময় ক্রাইম করে, সবসময় হত্যা করে, সবসময় রেপ করে, সবসময় ডকাইতি করে। আপনি এই পডকাস্ট করছেন, আপনি এখন যদি দেখতে পান যে আপনার চোখের সামনে একজন আরেকজনকে ছুরি দিয়ে স্ট্যাব করলো, আপনি কি করবেন? আপনি ওই যে স্ট্যাব করলো তাকে শাস্তি দিতে পারবেন? এবার মানুষ রেডি আছে, এই 1 মাসের মধ্যে ভোট হবে, মানুষ ওদের বিরুদ্ধে ভোট দেবে, গণতান্ত্রিক ব্যবস্থা ওদেরকে সরিয়ে দেওয়া হবে, তারপর রাম রাজ্য আসবে। 4.5 বছরে অন্তত 100 বার নরেন এবং নরেন বাহিনী আমার উপর হামলা করেছে। সোশ্যাল মিডিয়ায় আপনারা পাবেন। তার বাড়িতে গেছি, হামলা চালানো হয়েছে। শাড়ি বিতরণ করতে গেছি, হামলা চালানো হয়েছে। চা খেতে গেছি, হামলা চালানো হয়েছে। গীতা বিতরণ করতে গেছি, হামলা চালানো হয়েছে। স্যানিটাইজার বিতরণ করতে গেছি, হামলা চালানো হয়েছে। বরাবর হামলা। ওনার মন্ত্রীরা জেলে যাচ্ছে, তাদের পাশে ওনাকে দাঁড়াতে হচ্ছে। ওনার লোকেদের মন্ত্রীদের ঘর থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, তাদের পাশে ওনাকে দাঁড়াতে হচ্ছে। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আমরা চিনতাম না, এই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তো আমরা আকৃষ্ট হইনি। আপনার দল আপনাকে বিশ্বাস করে না, শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে আপনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন বিজেপির কর্মী সমর্থকদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে। কিন্তু ওই মাসলম্যানদেরকে কীভাবে ঠান্ডা করা উচিত সেটার আমাদের ফর্মুলা রেডি আছে। আগামী দিনে বিজেপি কর্মীরা সেটা ইমপ্লিমেন্ট করে দেখিয়ে।
নমস্কার, এলসিডব্লিউ ইন্ডিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রামদাস রয়েছি আপনাদের সাথে। রাজ্যে নির্বাচনী ঝড়ের মধ্যেই বেজে উঠেছে ভোটের ডঙ্কা। কোন দল থাকবে এগিয়ে, কোন দল আবারও নিজের জায়গা কায়েম করবে, শুধু প্রশ্নগুলো ঘুরঘুর করছে, উত্তর এখনো অনেক বাকি। তবে উত্তর নিয়ে তো আলোচনা হবেই। তার আগে আজকের দিনে, আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে পেয়ে গেছি একজন বিশেষ ব্যক্তিত্বকে, প্রাক্তন মেয়র তথা প্রাক্তন বিধায়ক মাননীয় জিতেন্দ্র তিওয়ারিজি। স্যার নমস্কার আপনাকে। নমস্কার। এলসিডব্লিউ ইন্ডিয়ার পক্ষ থেকে আপনাকে জানাই একেবারে স্বাগত। আর আজকে সব থেকে একটা বিশেষ দিনে আপনাকে পেয়েছি। আমরা বিস্তর আলোচনায় যাব, কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের দিনে দাঁড়িয়ে এক কথায় রাজ্য রাজনীতিতে আসার আগে ছাত্র রাজনীতি থেকে রাজ্য রাজনীতি একটা লম্বা সফর, তার মাঝে অনেক চাপানোতর। এই সফরটাকে নিয়ে আমরা একটু জানবো। বেসিক্যালি এই স্টোরিটা আমাদের কাছে একটা খুব ইন্সপায়ারিং সাবজেক্ট বলতে পারেন, যদি এই বিষয়টাকে একটু ডিসকাস করেন। দেখুন, অ্যাকচুয়ালি আমরা যখন স্কুল এডুকেশনের সঙ্গে যুক্ত ছিলাম, ডিএভি হায়ার সেকেন্ডারি স্কুলে তখন পড়তাম, তখন ক্লাস 9-এর ছাত্র। তখন আমাদের এক কলিগ, সে একটা মিনি বাসের কন্ট্রাক্টরের সঙ্গে তার ওই কনসেশন দেওয়া না দেওয়াকে নিয়ে একটা অশান্তি হয়, এবং পরবর্তী ক্ষেত্রে ছাত্রদের সঙ্গে ওই যারা বাস ইউনিয়নে যারা ছিল তাদের একটা অশান্তি বাঁধে, এবং বেশ কিছু ব্যক্তিরা ছাত্রদের উপর হামলা চালায়, এবং হামলায় আমাদের এক কলিগ, আমাদের এক ছাত্র সহপাঠী, সে হটন রোডে মারা যায়। আচ্ছা। এবং তারপর আমরা চোখের সামনে দেখি যে আমাদের এক বন্ধুকে পিটিয়ে মেরে দেওয়া হলো। তারপর তার ডেড বডি নিয়ে প্রথম আমরা প্রায় 3-4 হাজার ছাত্র প্রথম আমরা এসডিও অফিস ঘেরাও করতে গেছি। মানে মূলত এখান থেকে রাজনীতি, তখন এটা আমরা রাজনীতি করছি এটা ভাবিনি তখন। আচ্ছা। আমরা তখন ভেবেছিলাম যে আমাদের একটা বন্ধুকে এইভাবে পিটিয়ে মেরে দেওয়া হলো, এবং পরবর্তী ক্ষেত্রে তখনই প্রতিবাদ প্রথমে লাইফে তখনই ফার্স্ট করেছিলাম। পরবর্তী ক্ষেত্রে স্কুল এডুকেশন শেষ করার পর কলেজ এডুকেশন, এবং কলেজে গিয়ে বিবি কলেজে যাওয়ার পর সেখানে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া। ছাত্র পরিষদ তখন ছিল, আমরা ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত ছিলাম, এবং তখন এসএফআই মানে সিপিএমের যে ছাত্র সংগঠন এসএফআই দাদাগিরি, আচ্ছা, তার বিরুদ্ধে একটা লড়াই। মানে যা ওরা বলবে সেটাই মানতে হবে, যাকে ইচ্ছা তাকে অ্যাডমিশন দেবে, যাকে ইচ্ছা তাকে কলেজ থেকে বের করে দেবে, এইসবের বিরুদ্ধে একটা প্রতিবাদ করা, এবং এটা থেকে ছাত্র রাজনীতিতে আসা। এবং ছাত্র রাজনীতি করতে করতে তখন আমরা দেখি, আমরা আকৃষ্ট হই তখন মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন দেখে, যে পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় তখন দেখছি যে অন্যায় হলেই প্রতিবাদ করতে কে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়। তো এটা দেখে আমরা আকৃষ্ট হই, এবং তারপর আমরা মেন পলিটিক্সে যুব কংগ্রেসের সঙ্গে যুক্ত হই, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা ওই যুব কংগ্রেসের সংগঠন করছি, এবং পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন ঘটনাবলীর মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দল তৈরি করেন 1998 সালে 1 জানুয়ারি, এবং আমরা ওই তৃণমূল কংগ্রেসে যোগদান। তারপর থেকে অ্যাক্টিভলি পলিটিক্যাল কি বলবো কর্মী হিসাবে কাজ শুরু করা। মানে এর মাঝে একটা গুরুত্বপূর্ণ জায়গা আসে, অনেকটা চাপানোতর, অনেকটা লড়াই, তাই তো? মানে অনেক জায়গায় মানে রাজনীতি করতে গিয়ে মার খাওয়া, শুধু মার খাওয়া বলবো না, এবং তার সত্ত্বেও দলকে ভালোবেসে এবং রাজনীতিটাকে ভালোবেসে এগিয়ে যাওয়া। দেখুন, তখন লাইফের মানে তখন তারুণ্যতে মানে ওই বয়সে যে কোনো ইয়াংস্টারদেরই মাথায় থাকে যে কোনো অন্যায় দেখলে তার প্রতিবাদ করব, এবং আমারও তাই ছিল যে অন্যায় দেখলে তার প্রতিবাদ করব, এবং অন্যায় তারা কারা করবে, তখন যারা শাসক দল তারাই তো অন্যায় করবে। একেবারে তাই। তো শাসক দল যখনই অন্যায় করছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, এবং প্রতিবাদ করতে করতে একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হলো যাদের প্রতিবাদী চরিত্র ছিল, এবং এই প্রতিবাদী চরিত্র নেতা হিসেবে তখন আমরা মমতা বন্দ্যোপাধ্যায় পেলাম। আমরা যা করছি, আমরা যেটা চাইছি যে এই অন্যায় হচ্ছে, এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, এবং দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় যে লিডার উনি তাই করছেন, ন্যাচারালি আমরা আকৃষ্ট হলাম এবং ওনার সঙ্গে কাজ করা আরম্ভ করলাম। একেবারে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, আর এটা আজকের দিনে একটা সত্যি করে একটা বিশাল বড় জায়গা। প্রথমতই আসানসোলের প্রাক্তন মেয়র এবং পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক, আপনার চোখ দিয়ে আসানসোল দেখবো আমরা।
সব থেকে বড় কথা হচ্ছে আসানসোল আপনার চোখ দিয়ে যদি আমরা দেখি তাহলে কি বলবো যে আসানসোলের উন্নয়ন সার্বিক যে ব্যাপারটা যদি একটু তুলে ধরেন। দেখুন, ডেভেলপমেন্ট তো একটা কন্টিনিউইং প্রসেস। আমি কোনোদিন এটা ক্লেম করতে পারি না যে আমি যখন মেয়র ছিলাম তখনই ডেভেলপমেন্ট হয়েছে, তার আগে যারা মেয়র ছিলেন কিছুই করেননি, বা আমার পরে যারা এসছেন তারা কেউ কিছু করেননি। এটা কোনোদিন বলা যায় না। ডেভেলপমেন্ট সবাই নিজের ক্ষমতা মতো করেছেন। কিন্তু যেটা একটা চেঞ্জ আপনি দেখবেন যে অন্যান্য যারা আসানসোল কর্পোরেশন চালিয়েছে এবং আমি যে কর্পোরেশন চালিয়েছি তার মধ্যে যেটা বেসিক ডিফারেন্স পাবেন যে আমার কাছে আসানসোলের আবেগটা খুব বড় ছিল। আমি কলকাতার কাছে দাসত্ব স্বীকার করব এটা কোনোদিন ভেবে নিইনি। আমরা এটা ধরে নিইনি যে না, কলকাতা তো আমাদের চেয়ে এগিয়ে আছে, কলকাতা সবসময় এগিয়েই থাকবে, আসানসোল সবসময় পিছিয়ে থাকবে, এটা আমরা মেনে নিইনি। আমরা এটা ভেবেছিলাম এবং আসানসোলবাসীকেও ভাবতে সাহায্য করেছিলাম এবং তারাও ভাবতে আরম্ভ করেছিল যে না, আসানসোল ক্যান কম্পিট উইথ ক্যালকাটা অলসো। কলকাতা যেটা পারে সেটা আসানসোলও পারে। এই ভাবনার বহিঃপ্রকাশ কিন্তু আমার সময় হয়েছিল, যেটা অন্যান্যদের সময় হয়নি। একেবারে। এরপর আসবো আর দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা, রাজনীতিতে একটি বিতর্কিত জায়গা, যেটি পাণ্ডবেশ্বর। আপনি পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়কও ছিলেন, সেক্ষেত্রে আপনার চোখ দিয়ে পাণ্ডবেশ্বর যদি বলি তাহলে সেক্ষেত্রে কি বলবেন? দেখুন, পাণ্ডবেশ্বরে আমি প্রার্থী হওয়ার পর প্রথম পাণ্ডবেশ্বর আসি। আচ্ছা। আমাকে দল থেকে বলা হয়েছিল যে তোমাকে রানীগঞ্জে প্রার্থী হওয়ার জন্য তুমি প্রস্তুতি নাও। যখন আমি মেয়র ছিলাম তখন ঠিক আমি রানীগঞ্জের জন্য প্রস্তুতি নিচ্ছি, তখনই হঠাৎ একটা ঘটনা ঘটে যে বর্তমানে যিনি বিধায়ক হতেন নরেন্দ্রনাথ চক্রবর্তী, তিনি বোধহয় কোথাও ট্রিটমেন্টের জন্য যাচ্ছিলেন এবং হঠাৎ ওই কলকাতা মানে দমদম বিমানবন্দরে ওনার ব্যাগ থেকে পিস্তল পাওয়া যায়। তো একটা খবর হয়ে যায় এবং তখন দল বলে যে আরে এটা তো ইমেজ ফেস লস হয়েছে দলের, তো তোমাকে রানীগঞ্জ না করে তুমি পাণ্ডবেশ্বর যাও এবং পাণ্ডবেশ্বর তোমাকে ক্যান্ডিডেট হতে হবে। তো আমি প্রস্তুত ছিলাম না, কিন্তু দল বলেছিল, আমি পাণ্ডবেশ্বর এলাম এবং পাণ্ডবেশ্বর আসার পর আমাকে আগে থেকে পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেসের টিম ছিল। একটা ব্লকের নেতৃত্বে ছিলেন নরেন, আর একটা ব্লকের নেতৃত্বে ছিলেন সুজিত মুখার্জি, এবং আগে থেকে তৃণমূল কংগ্রেসের টিম ছিল। ওই টিমকে নিয়ে আমাদেরকে কাজ করতে হলো। কিন্তু কাজ করতে গিয়ে নির্বাচনের সময় দেখলাম যে আমি এই টিমের সঙ্গে মানে যাদেরকে নিয়ে কাজ করতে হচ্ছে, দল বলেছে কাজ তো করতে হবে ঠিকই, কিন্তু আমার মানসিকতার সঙ্গে এদের মানসিকতার হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স, আমি পারছিলাম না তবুও। এবং তারই মানে ফলস্বরূপ আপনারা দেখবেন যে 2016 সালে যখন আমি পাণ্ডবেশ্বরে বিধায়ক হই, তখন পাণ্ডবেশ্বর ব্লক প্রেসিডেন্ট ছিলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। উনি অনেক সময় ক্লেম করেন যে উনি আমাকে বিধায়ক করে দিয়েছিলেন। পরিসংখ্যান আছে, আপনি ইলেকশন রেজাল্ট যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে 2016 সালে পাণ্ডবেশ্বর ব্লকে, যে ব্লকের দায়িত্বে নরেন্দ্রনাথ চক্রবর্তী ছিলেন, সেখানে আমি পরাজিত হয়েছিলাম। আচ্ছা। এবং আরেকটা ব্লক লাউদোয়া ফরিদপুর ব্লক, সে ব্লক থেকে আমি লিড নিয়ে আবার পাণ্ডবেশ্বরের যে আমি ডেফিসিট ছিল সেটাকে মেকআপ করে পরবর্তী ক্ষেত্রে বিধায়ক হই। তো তারপর যেহেতু আমি আসানসোলে মেয়র ছিলাম এবং আসানসোল একটা মানে ইন টার্মস অফ এরিয়া ক্যালকাটার চেয়েও বড় আসানসোল, ইন টার্মস অফ পপুলেশন ক্যালকাটা সবচেয়ে বড়, কিন্তু ইন টার্মস অফ এরিয়া আসানসোল কর্পোরেশন সবচেয়ে বড়। তো সেই কর্পোরেশনে এত সময় দেওয়ার পর আমার পক্ষে সম্ভব ছিল না যে পাণ্ডবেশ্বর এসে নিয়মিত সমস্ত কিছু দেখাশোনা করা। কিন্তু অ্যাজ এমএলএ আমার একটা দায়িত্ব ছিল। অ্যাজ এমএলএ আমি একটা এমএলএ অফিস করেছিলাম, সেখানে সবার জন্য অবাধ স্বাধীনতা ছিল, যে কোনো দলের লোক, যে কোনো মতাদর্শে বিশ্বাসী লোক, অ্যাজ এমএলএ আমার যা ডিউটি সেটা করার জন্য আমি সবসময় প্রস্তুত থাকতাম। 1 ঘন্টা আমি রোজ আসতাম, বিভিন্ন কাজ করে চলে যেতাম। এবং এইদিকে পাণ্ডবেশ্বরে নরেন্দ্রনাথ চক্রবর্তী আর ওইদিকে লাউদোয়াতে সুজিত মুখার্জি, দুজন ব্লক প্রেসিডেন্ট ছিলেন। তারা যে কর্মসূচি ঠিক করে দিতেন যে এই প্রোগ্রামে যেতে হবে, এটা এই করতে হবে, ওটাই করতে হবে, ওনাদের ডাইরেকশন বলুন, ওনাদের অ্যাডভাইস বলুন, যেভাবে ওনারা কাজ করতে বলতেন সেটা আমি করতাম। এই 5 বছর এইভাবে পেরিয়ে গেল। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ জায়গায় আসি। 2021 সালে আবকি বার 200 পার, 2024 সালে আবকি বার 400 পার, 2026-এর কি মন্তব্যটা এমনই হতে চলেছে বা বিরোধীদের মন্তব্য আবকি বার হিন্দুত্ব পার? দেখুন, হিন্দুত্ব ওয়ার্ডে নিয়ে ব্যাখ্যা করা এই পডকাস্টে হিন্দুত্ব ওয়ার্ডটার ব্যাখ্যা ঠিক হবে না। হিন্দুত্ব খুব ভাস্ট একটা ওয়ার্ড। হিন্দুত্ব বলতে কি বোঝায়, হিন্দুত্ব মধ্যে মুসলিমরাও আসে কিনা। এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা যোগ করবো, এই ধরনের বক্তব্য যেখান থেকে উঠে আসে সেই নামটাও আপনি খুব ভালো করে জানেন, আমি আসবো এই প্রসঙ্গে। তবু
মানে কোনো এক জায়গাতে এমনও মন্তব্য উঠে এসেছে, ইটস আ মার্কেটিং স্ট্র্যাটেজি বলতে পারেন, এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। কোথাও না কোথাও এই 200 পার 400 পার উসকে বাদ হিন্দুত্ব পার। দেখুন এটা তো জয় পরাজয় তো নির্বাচনে থাকে। নির্বাচনের ফলাফলের নিরিখে যদি একটা দলের পথ চলা নির্ভর করতো, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা সিট পেয়েছিলেন এক সময়। তাহলে কি তৃণমূল দলটা তো উঠে যায়নি? তারপরে লড়াই করে আবার উনি ক্ষমতায় এসেছিলেন। ভারতীয় জনতা পার্টি আমরা 2টো সিট পেয়েছিলাম, 2 থেকে 77 পেলাম। এবং সিরিয়াসলি যদি বলতে পারেন আপনি যে সিরিয়াসলি নির্বাচন লড়া আমরা আরম্ভ করি পশ্চিমবঙ্গে 2000 বলতে পারেন আপনি 2019 থেকে। 2019-এ বিজেপি সিরিয়াসলি নির্বাচন লড়ে, এবং 2019 থেকে 24, 19, 20, 21, 22, 23, 24, এখন 5 বছর হয়েছে। 24, 25, 26, 7 বছর হয়েছে। তো একটা দল পশ্চিমবঙ্গে সিরিয়াসলি নির্বাচন লড়ার আরম্ভ করা 7 বছরের মধ্যে ক্ষমতায় মানে প্রশাসনিক ক্ষমতা অর্জন করার দোরগোড়ায় থ্রেশহোল্ডে দাঁড়িয়ে আছে, এটা তো বড় অ্যাচিভমেন্ট। এরপরে যদি এটাকে কেউ ছোট করাবার চেষ্টা করে, ছোট দেখাবার চেষ্টা করে, তার ব্যক্তিগত স্বাধীনতা সে করতেই পারে। অনেকক্ষণ ধরে যে নামটা করছিলেন, হঠাৎ করে সেই নামটাতেই কোথাও যেন সেই নামটার প্রতি একটা বিরোধিতা চলে এসেছে। আমি একটু নামটা বলি, মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়, আপনারই একটি মন্তব্য উঠে এসেছে 3 বছর আগে একটি সাংবাদিক সম্মেলনে আপনার মন্তব্য, হারাধনের 2টি ছেলে, অনুব্রত নরেন, অনুব্রত গেল জেলে, নরেন কয়লা চোর। দেখুন এটা হলো, দেখুন রাজনৈতিক পরিসরে এটা কি বলবো, যে রাজনৈতিক পরিসরে অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় যারা কোয়ালিটির ছেলে, যারা রাজনীতিতে আসা উচিত, যারা রাজনীতিতে এলে সমাজকে অনেক কিছু দিতে পারবে, সে ধরনের ব্যক্তিরা রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে, এবং এটা একটা ভ্যাকুম তৈরি হচ্ছে, এবং ভ্যাকুমটা ফিল আপ করছে অসামাজিক প্রবৃত্তির বেশ কিছু ব্যক্তি। নরেন হোক, আপনি অনুব্রত মণ্ডল হোক, আরও এই ধরনের যারা ব্যক্তিরা আছে, আপনি ওইদিকে চলে যান, শেখ শাহজাহান হোক, এই ধরনের ব্যক্তিরা এরা ঠিক পলিটিক্যাল পরিসরে থাকার ব্যক্তি না, এদের পলিটিক্যাল পরিসরে থাকা উচিতও না, কিন্তু একটা ভ্যাকুম ছিল, সে ভ্যাকুম সুযোগ কাজে লাগিয়ে এরা পলিটিক্যাল পরিসরে চলে এসছে। কিন্তু বাই নেচার এদের মাথায় সবসময় ক্রাইম থাকে, সবসময় ক্রাইম থাকে। আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, 500 লোক আমার কথা শুনছে না, তারা আমার বিরুদ্ধে, আমার রাজনৈতিক ব্যক্তি হিসেবে আমার কাজ হলো তাদেরকে কনভিন্স করে আমার পক্ষে আনা। তো সেটা সময় সাপেক্ষ, তার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হবে। এদের কিন্তু একটা ক্রিমিনাল কি করে, একটা ক্রিমিনাল হলো যে 500 লোক আমার কথা শুনছে না, মারো, বম মারো ওর ঘরে। দেখুন অনুব্রত কথা কি, এই কে আমাদেরকে ভোট দেবে না, পুলিশকে বলছি তার বাড়িতে বম মারো। এবং নরেনেরও একই জিনিস, মানে আমি বাই ফোর্স ইউজ করে মানুষের যে মত বহিঃপ্রকাশের যে স্বাধীনতা, সেটা খর্ব করো না, সেটা কেড়ে নাও। তো যে দর্শনে অনুব্রত বিশ্বাস করতেন, সে একই দর্শনে নরেনও বিশ্বাস করে। এবং অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটির সঙ্গে যদি কেউ যুক্ত থাকে, ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যদি কেউ যুক্ত থাকে, তাহলে আমাদের দেশের আইনে তার তো জেলেই থাকা উচিত। তাহলে আমি সেটাই বলেছি। একেবারে আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা, সামনেই নির্বাচন, একদম নির্বাচনের ডঙ্কা কানে বাজছে, আর আমাদের দর্শক বন্ধুরা এই ব্যাপারটা খুব ভালো করে, এখন তারা সোশ্যাল মিডিয়াতে এই ব্যাপারগুলো খুব স্পষ্টভাবে জানতে পারছেন। স্পেশালি যে প্রশ্নটা মানুষের কানে বা মানুষের মনের মধ্যে ঘুরছে, নির্বাচনের আগে যুবসাথী 1,500 টাকা, লক্ষ্মী ভাণ্ডারের টাকা বেড়ে গেল। এবার প্রশ্ন একটাই, তাহলে বিজেপির স্ট্র্যাটেজি কি হতে চলেছে এই নিজের নির্বাচনকে কেন্দ্র করে? মানে যে জায়গায় আমরা 3,000 টাকা বা কয়েক লক্ষ টাকারও গল্প হয়তো শুনছি, সেই গল্পটা আদৌ কি সত্যি নাকি সেটা ভাওতা, কি বলবেন? না দেখুন, এটা তো এক শ্রেণীর মানুষ এটা তো আপনাকে বিশ্বাস করতে হবে যে মাননীয় দেশের প্রধানমন্ত্রী, এর আগে আপনাদের মনে থাকবে যখন আমাদের করোনা হয়েছিল, আমরা কেউ একে অপরের সঙ্গে কথা বলছিলাম না, কোয়ারেন্টাইন করে নিয়েছিলাম নিজেকে, বাড়ির অনেকে মৃত্যু হয়েছিল, তাদের ডেড বডি পোড়ানোর মতো অবস্থা আমাদের ছিল না। সে সময়ে নরেন্দ্র মোদী বলেছিলেন যে আমি আমার দেশের লোককে রক্ষা করব, এবং 3টা করে ভ্যাকসিন বিনা পয়সায় কোটি কোটি গরিব মানুষকে তিনি দিয়েছিলেন। কিন্তু অনেকে তখন বলেছিল আমরা এইটা নেব না, ভ্যাকসিন নেব না, এবং তিনি গার্জিয়ান হিসাবে, দেশের গার্জিয়ান হিসাবে, একটা ফ্যামিলিতে একটা গার্জিয়ানের যে রোল হয়, সে রোল তিনি প্লে করেছিলেন, এবং তিনি ছিলেন বলে এই করোনার ভ্যাকসিন বিনা পয়সা দিয়েছিলেন বলে কোটি কোটি গরিব মানুষ আজ বেঁচে আছে। উনি, এবং করোনার সময় থেকে আপনি দেখবেন তখন উনি যে সিদ্ধান্ত নিলেন যে
অনেক গরিব মানুষের ইকোনমি কিন্তু মানে নষ্ট হয়ে গেছে। তখন উনি যে সিদ্ধান্ত নেন যে 80 কোটি মানুষকে বিনা পয়সা আমি রেশন দেবো, তখন থেকে দেখবেন আজ অবধি ওই 80 কোটি মানুষকে বিনা পয়সায় উনি রেশন দিয়ে যাচ্ছে। উনি যে কথা দেন সে কথা রাখেন। তো নরেন্দ্র মোদী যখন বলেছেন যে হ্যাঁ 1 জুন থেকে পশ্চিমবঙ্গে 3,000 টাকা দেওয়া হবে, তাহলে দেওয়া হবে। উনি যেটা বলেন সেটা করেন। রাজ্য সরকার তো বলছে 2 টাকা কেজি দরে চাল, সেটা তো আমাদের প্রকল্প। না না, রাজ্য সরকার তাহলে না তাহলে আমি বলি যে লাস্ট ইয়ার, আপনাকে মনে করে লাস্ট ইয়ার যখন কেন্দ্রীয় সরকার ইনিশিয়ালি যে ঘোষণা করেছিল যে এত বছর মানে এত দিন অবধি আমরা রেশন দেব, তারপর যখন ওই টেনিওর শেষ হয়ে যায়, তাহলে রাজ্য সরকারের যিনি প্রতিনিধি সংসদে আছেন সৌগত রায়, ওনাকে কেন চিঠি লিখতে হলো যে কেন্দ্রীয় সরকার ফ্রিতে যে রেশনটা দিচ্ছে সেটা যেন বন্ধ না হয়? যদি রাজ্য সরকার নিজের তহবিল থেকে দিচ্ছে তাহলে তো বলতো কেন্দ্র বন্ধ করছে, করুক, আমি তো দিচ্ছি। কিন্তু সৌগত রায় চিঠি লিখেছিলেন, আরও অনেক এমপি চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রীকে যে না, গরিব মানুষের জন্য এই যে আপনি পদক্ষেপ নিয়েছেন গরিব মানুষকে ফ্রিতে রেশন দেওয়া, এটা প্লিজ কন্টিনিউ রাখুন। এবং প্রধানমন্ত্রী কন্টিনিউ রেখেছেন। এটা থেকে প্রমাণ হয় যেটা কারা দিচ্ছে। কিন্তু সাধারণ মানুষ নির্বাচনের মুখে এই যুবসাথীর 1,500 টাকা, লক্ষ্মী ভাণ্ডারের টাকা বেড়ে যাওয়া, এগুলোকে সামনে রেখে যদি আমরা সাধারণ মানুষ, আমি যদি একজন সাধারণ মানুষের কথা বলি, তাহলে সেক্ষেত্রে তিনি তো বলছেন ইটস পারফেক্ট ফর মি। না, এটা আমার ক্ষেত্রে সঠিক, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও বলা হচ্ছে কেন্দ্রীয় সরকার, না তার সঙ্গে সঙ্গে এটাও বলা হচ্ছে যে একটা যুব সাথীতে একজনকে 1500 টাকা দেওয়া হবে। কতদিন দেওয়া হবে? যতদিন সে চাকরি না পাচ্ছে। তার মানে ওকে বলে দেওয়া হলো যে তোমার আগে কি ছিল, একটা সরকারের কি প্রতিশ্রুতি থাকতো যে বেকার যুবক যুবতীদেরকে আমি কর্মসংস্থানের ব্যবস্থা করব। এখন কিন্তু এই সরকার একবারও বলছে না যে আমি কর্মসংস্থানের ব্যবস্থা করব, এখনো বলে দিচ্ছি আমি তোমাকে যুব সাথী দেবো। তার মানে কর্মসংস্থানের ব্যবস্থা আমি করতে পারবো না। এটা ইনডাইরেক্টলি যুব সমাজকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু তোমাকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো না, তাই কম্পেনসেশন হিসাবে তোমাকে 1500 টাকা দিলাম। এবার পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা কি এতই ঠুনকো তারা এটা বুঝছে না যে 1500 টাকা দিয়ে ফিউচারে একটা আমাদের চাকরি কে দেবে? শিক্ষা লাভ করা ছাত্রছাত্রীদের দায়িত্ব, তারা সেটা শিক্ষা লাভ করেছে, তারপর তাদের চাকরির কর্মসংস্থান ব্যবস্থা করার দায়িত্ব কার? রাজ্য সরকারের। কেন্দ্রীয় স্তরে যে এমপ্লয়মেন্ট হয় সেটা কেন্দ্রীয় সরকারের। সেটা সেই অধিকারটা কেড়ে নিয়ে আমি তোমাকে আর চাকরি দিতে পারবো না, তুমি যুবক যুবতী থাকলেও তুমি আমার মাসে মাসে 1500 টাকা নাও আর আমাদের বিরুদ্ধে আর কথা বলো না, চাকরির প্রত্যাশা রেখো না। এই যে যুবক যুবতীদেরকে এই যে ভাবনা বুঝিয়ে দিচ্ছে এই সরকার, তার বিরুদ্ধে আমার দৃঢ় বিশ্বাস যুব সমাজ এটা বুঝেছে এবং তারা যারা চাকরি দিতে পারবে, যারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, সে ধরনের সরকারকে তারা স্বাগত জানাবে পশ্চিমবঙ্গে। আমরা একটু আসানসোল থেকে বেরোই, যদি আসানসোল থেকে বেরিয়ে আমরা আসছি রানীগঞ্জ এবং তারপর আসছি জামুরিয়া অ্যান্ড দেন পাণ্ডবেশ্বর, আমরা 3টি বিধানসভা ক্রস করে আসছি। মূলত জিতেন্দ্র বাবু সেই রাস্তা দিয়ে আসছেন। আপনার রাস্তার উপর রানীগঞ্জ, জামুরিয়া এই 2টি জায়গা ক্রস করে এসে হঠাৎ করে নজর পাণ্ডবেশ্বরে কেন আটকে যায়? এটা কিন্তু বিরোধীদের একটা অভিযোগ উঠে এসেছে। শুধু কি পাণ্ডবেশ্বরের মানুষ এর ভালোবাসার জন্য, নাকি কোথাও না কোথাও কয়লা এবং বালি কারবারের রমরমা? আপনি বলুন যে কোনো বেআইনি কারবার, যে কোনো বেআইনি কাজ আপনি লাস্ট 5 বছর ধরে, এবং আমি পলিটিক্সের ছাত্র রাজনীতি করছি তখন থেকে, আপনি যে বিভিন্ন আমার যদি ফেসবুক দেখেন, সোশ্যাল মিডিয়াতে যা যা দেখেন, সবটাই দেখবেন দুর্নীতির বিরুদ্ধে আমি সবসময়। তো যদি দুর্নীতির বিরুদ্ধে যে কথা বলছে, সে দুর্নীতির সঙ্গে কি করে যুক্ত হতে পারে? এবং কি বলবো আমি, বিপ্লবের ডঙ্কা না, আমি আপনাকে বলি যে পাণ্ডবেশ্বরে প্রথম আমাকে কে আনলো? তৃণমূল কংগ্রেস নিয়ে এসছে। পাণ্ডবেশ্বরে তৃণমূল কংগ্রেস আমাকে নিয়ে এলো, সেখানে 5 বছর আমি থাকলাম বিধায়ক হিসেবে, অনেক ব্যক্তির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক তৈরি হলো, এটা আবেগে সম্পর্ক তৈরি হলো। এখন যদি বলা, আমি তো মেশিন না, আমি তো হিউম্যান বিইং। আবেগ তো একটা মেশিন থাকলে আপনি ওই সুইচ অন করে অফ করে দেন আর কোনো কানেকশন থাকবে না, কিন্তু মানুষের আবেগ তো সুইচ অন অফ করে ধরে রাখা বা বন্ধ করে দেওয়া যায় না। পাণ্ডবেশ্বরের মানুষের সঙ্গে আমার যে আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে, সেটা আমি কি করে ভুলে যাই? পাণ্ডবেশ্বরের মানুষ যে আমাকে বারবার ডাকেন, তারা যদি কষ্টে থাকলে তারা যে আমাকে বারবার ফোন করেন, তারা তো বলেন যে আমরা যে জীবন চেয়েছিলাম সে জীবন পাইনি, নরেনবাবু আবার তার বাহিনী আমাদের জীবন দুরূহ করে দিয়েছে, যেভাবে আমাদের উপর অত্যাচার হচ্ছে, আমাদের ব্যক্তিগত স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, প্রশাসনিক ব্যর্থতা, প্রশাসনের কাছে আমরা যেতে পারবো না, থানাতে গেলে বলা হবে যে না, আগে নরেনবাবুর কাছে যাও, নরেনবাবু বলবেন যে আমি কোর্ট, আমি আদালত। এই যে
পাণ্ডবেশ্বরের মানুষের ব্যক্তিগত স্বাধীনতা কেড়ে নেওয়ার যে ঘটনা ঘটেছে, এটা থেকে রক্ষা করার জন্য তো আমার দায়িত্বের মধ্যে পড়ে আমি যাই পাণ্ডবেশ্বর, তাই বারবার যাচ্ছি। কিন্তু একটা জায়গাতে অভিষেক বাবু একটা জায়গাতে জনসমক্ষে এক জনসভায় সরাসরি উল্লেখ করছেন, ওনার মন্তব্যটা একটু তুলে ধরছি। সব থেকে বড় কয়লাচোর পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক, সব থেকে বড় কয়লাচোরকে দলের প্রার্থী করেছে বিজেপি। সেই মুহূর্তে থেকে একদম সরাসরি তোপ দাগলেন অভিষেক বাবু। সব থেকে বড় কয়লা চোর এই পাণ্ডবেশ্বরের মাটিতে যে ছিল প্রাক্তন বিধায়ক, আপনারা প্রাক্তন করেছেন, আজীবন প্রাক্তন হয়ে গেছে। সব থেকে বড় কয়লা চোরটাকে নিজের দলে নিয়ে প্রার্থী করলো। এই ভারতীয় জনতা পার্টি নাকি কয়লা চুরির তদন্ত করবে। দেখুন, এটা 2000, আপনি নিশ্চয়ই 2021-এর নির্বাচনের সময় কথা বলছেন। 2021। কিন্তু আপনাকে বুঝতে হবে যে 2020-তে যখন আমি মেয়র চেয়ার ছেড়ে দিতে চাইছি, তখন তৃণমূল কংগ্রেসে বড় মাঝারি ছোট সব নেতারা আমার পেছনে পেছনে ঘুরছেন, প্লিজ আমাদের দল ছেড়ে যেও না। আপনি এক শ্রেণীর মানুষ তো এক শ্রেণীর তৎকালীন আপনার দলের বক্তব্য ইডি সিবিআই এর ভয়ে কোথাও নয়, তো তাদের মন্তব্য অনুসারে দেখুন, যদি জেল যাওয়ারই আমার ভয় থাকতো তাহলে তো এই সরকার, তৃণমূল কংগ্রেস সরকার আমাকে 22 দিন জেলে রাখলো। একটা সোশ্যাল কাজ করতে গিয়ে একটা ঘটনা ঘটলো, সে কারণে 22 দিন জেলে রাখলো, তাহলে তো আমার তৃণমূলে চলে যাওয়া ছিল। এসবকে আমরা ভয় পাই না, আমরা জেল যাওয়াকে ভয় পাই না। আর ভয় আমরা শুধুমাত্র ঈশ্বরকে করি, অন্য কাউকে ভয় করি না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলুন, তৃণমূল কংগ্রেস অন্য নেতাদের কথা বলুন, তাদেরকে জিজ্ঞেস করুন যে যদি সত্যি জিতেন্দ্র তেওয়ারি খারাপ লোক ছিল, তাহলে 2020 সালে উনি যখন বলছিলেন যে আমাদের দল ছেড়ে চলে যাব, যেদিন আমি জয়েন করতে যাচ্ছি সেদিন ওই রাস্তায় 5 জায়গায় আমাকে আটকানোর চেষ্টা করা আছে, প্লিজ জয়েন করো না, যেতে দেবো না, বিজেপিতে যেতে দেবো না। তাহলে এত খারাপ লোককে নিজের দলে আঁকড়ে ধরে রাখার জন্য চেষ্টা করলেন কেন? এটা সবটাই নির্বাচনের সময় এসে কিছু বলতে হয় বলেছেন। মানে এটা কি শুধুমাত্র একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আপনার মতে? না না, আপনি বলুন না যে একটা পাণ্ডবেশ্বরে মিটিং করতে এসছে, তো পাণ্ডবেশ্বরে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলবো যে জিতেন্দ্র তেওয়ারি খুব ভালো লোক? আমার বিরুদ্ধে প্রচার করতে এসছে না, কথায় বলতে গেলে এটা আমার বিরুদ্ধে প্রচার করতে এসছেন। তাহলে তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে চাঙ্গা করার জন্য উনি কি বলবেন জিতেন্দ্র খুব ভালো লোক? মানে এক কথায় বলতে গেলে এটা দলগত যে কর্মী সমর্থকদেরকে চাঙ্গা করা এবং একটা ভোট মার্কেটিং একদম। এবং নরেনকে খুশি করা, নরেনকে প্রার্থী তারা করেছিল, নরেনকে একটু বুস্ট আপ করার জন্য এগুলো বলা। কিন্তু মানুষ খুব পাবলিক হ্যাঁ, ये सब जानती है, সবাই সবকিছু বোঝে যে কে কি, এই শিল্পাঞ্চলে কে কি করে, কলকাতায় কে কি করে, রাজ্যে কে কি করে, কাকে সিবিআই ডাকে, কাকে ইডি ডাকে, কাদেরকে হাইকোর্টে প্রোটেকশন নিতে হয়, কাকে সুপ্রিম কোর্টে প্রোটেকশন নিতে হয়, সমস্ত মানুষ এখন সোশ্যাল মিডিয়ার যুগ আছে, সমস্ত মানুষ সব কিছু জানে। জিতেন্দ্র তেওয়ারি কি সেটা সবাই জানে, এটা আমার অন্য কারো সার্টিফিকেটের দরকার নেই। একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাব, দর্শক বন্ধুরা অনেকক্ষণ ধরে শুনছেন। প্রথমতই আমি কতগুলি নাম বললাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়, নরেন চক্রবর্তী, অনুব্রত মণ্ডল। আমি একটা গুরুত্বপূর্ণ জায়গায় আসবো, যেটা আজকের দিনে দাঁড়িয়ে পাণ্ডবেশ্বরকে কেন্দ্র করে পাণ্ডবেশ্বরের দুই হেভি ওয়েট ব্যক্তিত্ব, একদিকে আপনি এবং অন্যদিকে নরেন্দ্রনাথ চক্রবর্তী। প্রশ্ন ঠিক এইখানেই যে জিতেন্দ্র তেওয়ারি একটু আমি ইন্টারাপ্ট করছি। একদিকে নরেন্দ্রনাথ চক্রবর্তী আর একদিকে পাণ্ডবেশ্বরের জনগণ, জিতেন্দ্র তেওয়ারি এতে কোথাও নেই। আমি ওইখানকার জনগণের হয়ে তাদের সেবার কাজটি করছি। জনগণ আমাকে বলেছে যে জনগণ তো আর লড়তে পারবে না নরেনের বিরুদ্ধে, তারা আমাকে বলেছে আমাদের লড়াইটা লড়ো, তাই আমি লড়ছি। আমার ক্যাটাগরি নরেন লেভেলে নয়, আমি ওই নরেনের বিরুদ্ধে আমি লড়তে যাবো। মানুষ তো এটাও মন্তব্য করছেন যে একদম জিতেন্দ্র তেওয়ারি ব্যক্তিগত স্তরে আক্রমণ করছেন। আপনি বলুন যে আপনি একটা জেলার যদি এসপি হন আর ওই জেলাতে যদি বড় একটা ক্রিমিনাল থাকে, আমি বলি যে আপনি একটা জেলার এসপি আর ওই জেলার একটা বড় ক্রিমিনাল, সে সবসময় ক্রাইম করে, সবসময় হত্যা করে, সবসময় রেপ করে, সবসময় ডকাইতি করে, তাকে ধরার দায়িত্ব এসপির। তো এসপি তো ততদিন অবধি ঘুম আসবে না যতদিন না ওই ক্রিমিনালটাকে ধরে নিচ্ছে। তো আমার তো কাজ হলো যে রাজনৈতিকভাবে ওই ব্যক্তিটাকে শেষ করতে হবে। ও তো ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে রেখেছে। আমার তো ঠিক বলেছেন আপনি, আমার তো রাত্রে ঘুমাবার সময় মাথা চলছে যে কি করে আমি পাণ্ডবেশ্বরবাসীকে রক্ষা করব ওর অত্যাচার থেকে। যদি একদিনও বাইরে রয়ে, ও যত তাড়াতাড়ি ওকে শেষ করতে পারবো রাজনৈতিকভাবে, তত তাড়াতাড়ি পাণ্ডবেশ্বরের মানুষকে আমি মুক্তি দিতে পারবো, সে কারণে আমার মাথায় আছে। আচ্ছা, পাণ্ডবেশ্বর থেকে একটু বেরিয়ে আমি যদি আসি, আরো দুটো জায়গার কথা বললাম, রানীগঞ্জ এবং জামুরিয়া। কেন আপনার কি মনে হয় যে এই এরিয়ায়, এই জায়গাগুলিতে
এরকম কোনো ব্যক্তিত্ব নেই শুধুমাত্র নরেন্দ্রনাথ চক্রবর্তী রয়েছেন, আরো অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে। একদম। আমি আসানসোলের রানীগঞ্জে যাই না তা নয়, রানীগঞ্জেও যাই, জামুরিয়াতেও যাই, কিন্তু আপনি জানেন যে আমি একটা দলের কর্মী এবং আমার অ্যাক্টিভিটি কোন অঞ্চলে বেশি চালাতে হবে, কোথায় কম যেতে হবে, সবটাই দল ডিসাইড করে দেয়। দল ইনিশিয়াল এখন আমাকে বলেছে যে তুমি পাণ্ডবেশ্বরে গিয়ে আমাদের সংগঠনের কাজ দেখো, সংগঠনের কাজ যারা দেখছে তাদেরকে সাপোর্ট করো। সে কারণে যাচ্ছি। দল যখন আমাকে কুলটি পাঠাবে কুলটি যাব, দল যখন আমাকে রানীগঞ্জ পাঠাবে রানীগঞ্জ যাব। কিছুদিন আগে দল আমাকে বাঁকুড়া পাঠিয়েছিল, বাঁকুড়া গেছিলাম। কিছুদিন তারপর রঘুনাথপুর পাঠিয়েছিল, রঘুনাথপুর গেছিলাম। যেখানে দল পাঠায় সেখানে যাই। আপনার দল এই মুহূর্তে রয়েছে কেন্দ্রীয় সরকারে, একদম সত্যি কথা, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটি মানুষ জানেন। গুরুত্বপূর্ণ জায়গা এটি যে পাণ্ডবেশ্বরের মানে এক কথায় সেন্ট্রালে যদি বিজেপি সরকার থাকেন তাহলে পাণ্ডবেশ্বরে কোল ইন্ডিয়া যে সমস্ত শ্রমিকরা রয়েছে তাদের উপর যখন অত্যাচার হচ্ছে তখন সেক্ষেত্রে বিজেপি চুপচাপ আপনাকে কেন? দেখতে হবে যে যারা অত্যাচার করছে, যে অফিসাররা অত্যাচার করছে, তাদের অ্যাপয়েন্টমেন্ট কখন? তারা মোদিজি আসার পর কি তাদের অ্যাপয়েন্টমেন্ট, না তারা ইউপি এর যুগ থেকে আছে? ব্যক্তি একই রয়ে গেছে, কেন্দ্রীয় সরকার এলেও ওই অফিসাররা একই রয়ে গেছে। এবং এই অফিসাররা এখন আগেও দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, এখনও দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। এবং বিজেপি এটা করিয়ে দেখেছে যে ইসিএল এর রিটায়ার্ড জেনারেল ম্যানেজার দুজন রিটায়ার্ড জেনারেল ম্যানেজারকে জেলে ঢুকিয়েছে। এটা বিজেপি করে দেখিয়েছে। আগামী দিনেও এই যে অফিসাররা অত্যাচার করছে না, নরেনের সঙ্গে মিলে যে সিন্ডিকেট চালাচ্ছে না, কয়লা বিক্রি, লোহা বিক্রি না, তাদেরকেও আগামী দিনে জেলে যেতে হবে। কিন্তু আমরা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের মতো চলে না। আমার ইচ্ছা হলো তুলে নিয়ে চলে আসো, তা হয় না। অনেক তথ্য জোগাড় করে একটা প্রক্রিয়ার মাধ্যমে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা নিতে হয়। সে কারণে একটু সময় লাগে, কিন্তু কেউ ছাড় পাবে না, কেউ ছাড় পাবে না, সবাই জেলে যাবে। গণতান্ত্রিক ব্যবস্থাটা কতদিন? সাধারণ মানুষ অত্যাচারিত হচ্ছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা, সাধারণ মানুষ অত্যাচারিত হচ্ছে। সেই বিধানসভার সেই স্থলের তাদের জননেতা একদম সামনে রয়েছেন, যিনি সেই দলেরই, কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে সেখানকার সাধারণ মানুষ অত্যাচারিত হচ্ছে। শুধু এইগুলো নয়, আরো ছোট্ট একটা আমি ঘটনা বলি। আপনি এই পডকাস্ট করছেন, আপনি এখন যদি দেখতে পান যে আপনার চোখের সামনে একজন আরেকজনকে ছুরি দিয়ে স্ট্যাব করলো, আপনি কি করবেন? আপনি ওই যে স্ট্যাব করলো তাকে শাস্তি দিতে পারবেন? আপনি খুব বেশি হলে কি করতে পারবেন? আপনি পুলিশকে ডাকতে পারবেন, ওকে ধরতে পারবেন, পুলিশের হ্যান্ড ওভার দিয়ে দিতে পারবেন, আইনি প্রক্রিয়ায় ও শাস্তি পাক সে ব্যবস্থা করতে পারবেন। কিন্তু শাস্তি দেওয়ার অধিকার আপনাকে সংবিধান দেয়নি। কেন্দ্রীয় সরকারও ফেডারেল সিস্টেমে ল অ্যান্ড অর্ডারটা পুরোপুরি রাজ্যের সাবজেক্ট। এবং কেন্দ্রীয় সরকার মোদিজি আছে বলে এই যে ফেডারেল সিস্টেমকে, এখানে পশ্চিমবঙ্গের লোকেরা সংবিধান মানছে না বলে কেন্দ্রীয় সরকারও সংবিধান মানবে না, ফেডারেল সিস্টেমকে ধ্বংস করে দেবে। অনেকে বলে রাষ্ট্রপতি শাসন জারি করে দিচ্ছে না কেন? বিজেপি কিন্তু আজ পর্যন্ত কোনোদিন রাষ্ট্রপতি শাসন জারি করেনি, কেন? তারা এই সংবিধানকে শ্রদ্ধা করে। যারা দেশ চালাচ্ছে তারা দেশের সংবিধান যদি না মানে, দেশের সংবিধানের প্রতি যদি শ্রদ্ধা না রাখতে পারে, তাহলে দেশ টুকরো টুকরো হয়ে যাবে। সে কারণে আইনি প্রক্রিয়ায় গণতান্ত্রিক ব্যবস্থা এদেরকে পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করার ব্যবস্থা হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে সেই দিনটা বা সংখ্যাটা কত? আমরা যদি কয়েকটা পরিসংখ্যান এটার অধিকার তো মানুষের হাতেই আছে। এই যে এটার তো একমাত্র উপায় প্রতিকার হলো যে এদেরকে এখান থেকে গণতান্ত্রিক ব্যবস্থায় বিতাড়িত করা। পশ্চিমবঙ্গ মানুষ চাইছে, এবার মানুষ রেডি আছে। এই এক মাসের মধ্যে ভোট হবে, মানুষ ওদের বিরুদ্ধে ভোট দেবে, গণতান্ত্রিক ব্যবস্থা ওদেরকে সরিয়ে দেওয়া হবে, তারপর রামরাজ্য আসবে। আবার ঘর বাড়ি ভাঙা, 100 দিনের টাকা তছরূপ, শুধু তাই নয়, তার সঙ্গে তপশিলদের উপর অত্যাচার, এই সবেরই সাক্ষী হয়েছে পাণ্ডবেশ্বর। আপনি রিসেন্টলি পাণ্ডবেশ্বরের একটি থানাতেও গিয়েছিলেন, সকালের দিকে গিয়েছিলেন, এবং সেখানে শুধু তাই নয়, তাদের তপশিল এক মহিলার উপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। মানে ঘটনা প্রত্যেকটা ক্রমে ঘটছে, কিন্তু সেক্ষেত্রে এক কথায় কেন্দ্রীয় সরকার এখন রাজ্যের উপর নির্ভরশীল। আপনার কথা অনুসারে কেন্দ্রীয় সরকার রাজ্যের উপর নির্ভরশীল, এইটা আমাদের সংবিধানে বলা আছে। যদি আইন ব্যবস্থাকে নিজের হাতে নিতে হয় তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে, যেটা বিজেপি কোনোদিন করে না। গণতান্ত্রিক ব্যবস্থা, বিজেপি এটা বিশ্বাস করে যে অত্যাচারীরা অত্যাচার করছে, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় সংবিধান মেনে, সংবিধানের রীতিনীতি মেনে গণতান্ত্রিক ব্যবস্থায় এদেরকে সরিয়ে দিতে হবে। আমি সমস্ত আইনকে ভেঙে নিজের হাতে নিয়ে নিলাম, রাষ্ট্রপতি শাসন জারি করে দিলাম, থানার কন্ট্রোল নিজে নিয়ে নিলাম, এই নীতিতে বিজেপি বিশ্বাস করে না। আমি কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরছি। 4.5 বছরে আপনাকে পাণ্ডবেশ্বরে দেখা যায়নি,
আজ নির্বাচন বলে হয়তো আপনাকে পাণ্ডবেশ্বরে দেখা যাচ্ছে, এমনটাই অভিযোগ করছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। তাহলে শুধু তাই নয়, যারা তার সঙ্গে সঙ্গে আমি একটু প্রসঙ্গে যাই, জিতেন্দ্র তিওয়ারি ভূমিপুত্র নন, এই দুটো মূল অভিযোগ উঠে এসেছে আপনার বিরুদ্ধে। 4.5 বছরে দেখা যায়নি কারণ পাণ্ডবেশ্বর আমাকে দেখা যায়নি এটা যদি কেউ বলে তাহলে ধরে নিতে হবে তার চোখে নেবা হয়েছে। কেননা পাণ্ডবেশ্বরে বাচ্চা বাচ্চা ছেলেরাও দেখে, অন্তত 4.5 বছরে অন্তত 100 বার নরেন এবং নরেন বাহিনী আমার উপর হামলা করেছে। সোশ্যাল মিডিয়ায় আপনারা পাবেন। আমি গেছি একটা বাড়িতে চা খেতে গেছি, একজন সোনালী গিরি বলে একজন মহিলা, তার টিউমার সার্জারি হয়েছে, তার বাড়িতে গেছি, হামলা চালানো হয়েছে। শাড়ি বিতরণ করতে গেছি, হামলা চালানো হয়েছে। চা খেতে গেছি, হামলা চালানো হয়েছে। গীতা বিতরণ করতে গেছি, হামলা চালানো হয়েছে। স্যানিটাইজার বিতরণ করতে গেছি, হামলা চালানো হয়েছে। বরাবর হামলা, অন্তত 100 বার, একদম 100 বার আমার উপর হামলা চালানো হয়েছে। এবং এর পাণ্ডবেশ্বর কথা একটু অ্যাড করব, সেই মুহূর্তে অভিযোগ দায়ের হয়নি, অভিযোগ দায়ের করেননি যদি ভুল না করছি, তো এটা কেন? আমি তো পুলিশ তো ওর কথাই চলছে। তাহলে বিজেপি যদি এই মুহূর্তে আইন ব্যবস্থার উপর, সংবিধানের উপর নির্ভরশীল হয় বা আশ্বাস রাখেন, তাহলে সেক্ষেত্রে তার অভিযোগ দায়ের করা উচিত না। দেখুন, আপনি কোন অপরাধের জন্য আপনি অভিযোগ দায়ের করবেন আর কোন অপরাধ মানুষকে ক্ষমা করে দেবেন সেটা আপনার উপর নির্ভর করে। কিছু কিছু ক্ষেত্রে আমরা এদেরকে ক্ষমা করে দিই, কি করবো? আমরা জানি যে বারবার অভিযোগ করে কোনো লাভ হবে না, তাহলে ওয়েট করছি। আপনারই তো মন্তব্য, বিজেপি পাণ্ডবেশ্বরে তৃণমূলের তালিবানি রূপ আছে, তো তাহলে তালিবানি শাসনের বিরুদ্ধে প্রতিবাদ আপনি কার কাছে যাবেন? প্রশাসনের যে মেশিনারি সেটা তো ভেঙে গেছে, আপনি পুলিশের কাছে যাবেন? পুলিশের ওসির ক্ষমতা আছে নরেনের ইচ্ছার বিরুদ্ধে একটা মামলা করে দেবে? পুলিশের ইচ্ছা আছে যে নরেনের বিরুদ্ধে একজনকে অ্যারেস্ট করে নেবে? তো আমি জানি যে পুলিশও অসহায়। নরেনবাবু তো এমনও মন্তব্য করছেন, আপনি নাকি আপনাকে সরাসরি মীর জাফরের সঙ্গে তুলনা করা হয়েছে, আপনি নাকি মীর জাফর, সেক্ষেত্রে এমনও মন্তব্য উঠে এসেছে, কি বলবেন? না, মীর জাফর তো নরেন চক্রবর্তী। ও কি করেছে? ও পাণ্ডবেশ্বরের মানুষের সঙ্গে বেইমানি করেছে। যে প্রতিশ্রুতি পাণ্ডবেশ্বরের মানুষকে দিয়েছিল সে প্রতিশ্রুতি পূরণ করেছে। আর মীর জাফর কেন বলেন? আমি তৃণমূল কংগ্রেস ছেড়ে দেওয়ার জন্য ওরা বলে মীর জাফর। আচ্ছা, আমি কি তৃণমূল কংগ্রেসে কি বন্ডেড লেবার নাকি? আমার একটা ভাবনা ছিল, আমি ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছি, আমার প্রতিবাদী চরিত্র ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন প্রতিবাদী চরিত্র ছিলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন, ততদিন অবধি আমরা আকৃষ্ট ছিলাম, ওনার কাজ দেখে পছন্দ হতো, আমরা ওনার সঙ্গে ছিলাম। যেদিন দেখলাম যে ক্ষমতায় টিকে থাকার জন্য বিভিন্ন চাপের কাছে নথি স্বীকার করে ওনাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে, ওনার মন্ত্রীরা জেলে যাচ্ছে, তাদের পাশে ওনাকে দাঁড়াতে হচ্ছে, ওনার লোকেদের মন্ত্রীদের ঘর থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, তাদের পাশে ওনাকে দাঁড়াতে হচ্ছে। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আমরা চিনতাম না, এই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তো আমরা আকৃষ্ট হইনি। উনি কম্প্রোমাইজ করেছেন, কেননা ওনাকে ক্ষমতায় টিকে থাকতে হবে। আমাদের কোনো দায়িত্ব নেই, আমরা কেন টিকে থাকবো? আমরা কেন রাখবো? এবং আমরা তো ছেড়ে দিয়েছি ভাই, আমরা আপনার ঠিক আছে, আপনার যতদিন আপনাকে ভালো লাগলো, আপনার নীতি রীতি ভালো লাগলো, আপনার সঙ্গে ছিলাম। যেদিন ভালো লাগেনি আপনাকে ছেড়ে দিয়ে চলে এসেছি। এরপর আপনাদের দুঃখ কেন? যদি এটা তো খুশি হওয়া উচিত যে মীর জাফর যদি চলে গিয়ে থাকে, যে চলে গেছে সে যদি মীর জাফর হয়, তাহলে ওনাদের খুব খুশি থাকো। এখনো এত পেটে ব্যথা কেন, এত কষ্ট কেন? বারবার এত মন্তব্যের মাঝখানে দর্শক বন্ধুরা আশা করি দেখতে পাচ্ছেন বা শুনতেও পাচ্ছেন ব্যাপারটা, এত মন্তব্যের মাঝেও নরেনবাবুর একটা মন্তব্য আমি তুলে ধরবো। সকাল থেকে রাত্রি পর্যন্ত যদি আমরা দেখতে যাই, মানে নরেনবাবুর বক্তব্য, আপনার মুখে সারাদিন নরেন। ঠিক, আমি তো বললাম আগেও তো বললাম, কেননা পাণ্ডবেশ্বর মানুষকে মুক্তি দিতে হবে। তো ভালো এসপি তাকেই বলবেন যার ঘুমাবার সময়ও এই এলাকার সমাজ বিরোধীদের নাম তাদের মাথায় ঘুরতে থাকবে, যে এই সমাজ বিরোধীদেরকে আমাকে শেষ করতে হবে, তাহলে তো ভালো অ্যাডমিনিস্ট্রেটর সে হবে। তো আমি পাণ্ডবেশ্বরের মানুষকে মুক্তি দিতে চাই, তো এই নরেনের সন্ত্রাস থেকে মুক্তি দিতে চাই। এবং ততদিন অবধি আর নরেন বেশি দিন আর করবো না, আরও 1 মাস, আরও 1 থেকে 1.5 মাস, 1.5 মাসের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থায় ওকে বিদায় দিয়ে দেবো, তারপর আর নরেন হবে না। কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা উঠে আসছে, এমনও উঠে এসেছে তৃণমূলের পক্ষ থেকে, এমনও তথা নরেন চক্রবর্তীর মুখ থেকে এমনও মন্তব্য উঠেছে, আপনার দল আপনাকে বিশ্বাস করে না। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে আপনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন বিজেপির কর্মী সমর্থকদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে। কি আপনি বলুন যে আমি যখন তৃণমূল কংগ্রেসে ছিলাম তখন আমি পাণ্ডবেশ্বর শুধু বিধায়ক ছিলাম, দলটা পুরোটাই চালাতো নরেন, ব্লক সভাপতি ছিল ও। এবং পাণ্ডবেশ্বরের থানাতে চলে যান, পাণ্ডবেশ্বরের মানুষকে জিজ্ঞেস করুন যে 16 থেকে 21 ভায়োলেন্সের ঘটনা ঘটেছিল না 2021-এর পর যখন আমি বিজেপিতে আছি তখন ভায়োলেন্সের ঘটনা বেশি ঘটেছে। দেখুন, বিজেপি কর্মীদেরকে জিজ্ঞেস। এবং
দল যদি আমাকে বিশ্বাস না করছে, দলের ছেলেরা যদি আমাকে ভালো না বাসে, তাহলে আমার সঙ্গে হাজার হাজার ছেলে যারা ঘুরে বেড়াচ্ছে তারা কি নরেন পাঠিয়ে দেয়? ওরা তো বিজেপি কর্মী। হ্যাঁ, এটা ঠিক যে আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম এবং তৃণমূল কংগ্রেস অনেক অত্যাচার করেছিল বলে বিজেপির ছেলেরা আমাদের উপর রুষ্ট ছিল। আজ তারা বুঝেছে যে ওই সিস্টেমের কারণে তাদেরকে অনেক সময় ফেস করতে হয়েছে। আসল অত্যাচারী নাম হলো নরেন চক্রবর্তী। কে ছিল ব্লক প্রেসিডেন্ট? তো নরেন্দ্রনাথ চক্রবর্তী এমনও মন্তব্য করছেন যে পাণ্ডবেশ্বরে আপনাকে 1 লক্ষ ভোটে হারাবেন। না, দেখুন, প্রথম কথা হলো যে আমি আমার দলের প্রার্থী হব কিনা সেটা আমরা ঠিক করি না। এটা কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি না, আর নরেনকেও তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে সে ধরনের অফিসিয়াল স্টেটমেন্ট আজ পর্যন্ত পাইনি। যেহেতু ওর টাকার গরমি বেশি, সেই জন্য ও নিজেকে প্রার্থী হিসাবে ঘোষণা করে দিয়েছে। আর 1 লক্ষ ভোটে হারাবে না 2 লক্ষ ভোটে হারাবে না 1 লক্ষ ভোটে হারবে, সেটা পাণ্ডবেশ্বরের জনগণ ঠিক করবে। ও অতীতে যেটা করেছে যে বিরোধীদেরকে ভোট দিতে দেবো না, ওর ভিডিও ভাইরাল হয়েছিল তো, এই যারা যারা বিজেপি করে কাউকে ভোট দিতে দিবি না, সমস্ত জায়গায় ভাইরাল হয়েছিল। ওই ভরসায় ও বলছে, মানুষের ভরসা বলছে না, ওর মাসলম্যানরা আছে তাদের ভরসায় এই কথাগুলো বলছে। কিন্তু ওই মাসলম্যানদেরকে কীভাবে ঠান্ডা করা উচিত সেটা আমাদের ফর্মুলা রেডি আছে, আগামী দিনে বিজেপি কর্মীরা সেটা ইমপ্লিমেন্ট করে দেখিয়ে দেবে। একটা গুরুত্বপূর্ণ জায়গা সোশ্যাল মিডিয়ায়, আপনার সোশ্যাল পেজে বহুবার দেখা যায় পাণ্ডবেশ্বরে উন্নয়ন হয়নি, এমনটা আপনার মন্তব্য। পাণ্ডবেশ্বরে উন্নয়ন হয়নি, এবং এবার প্রশ্ন একটাই, আপনিও তো পাণ্ডবেশ্বরের বিধায়ক ছিলেন, তাহলে কি বলবেন পাণ্ডবেশ্বরে উন্নয়ন হয়নি? দেখুন, আমি বলি যে কোনো অঞ্চলে একটা উন্নয়ন করতে গেলে আপনাকে প্রথমে প্রবলেম আইডেন্টিফাই করতে হয়। আমি যখন বিধায়ক হিসেবে যাই তখন দেখলাম যে পাণ্ডবেশ্বরে কলকারখানা আসছে না কেন, ইন্ডাস্ট্রি আসছে না কেন, পাণ্ডবেশ্বরে এগিয়ে যাচ্ছে না কেন। তার মূল কারণ যেটা আমি বুঝতে পেরেছিলাম যে এখানে ল অ্যান্ড অর্ডার প্রবলেম আছে। বাইরে কোনো ইনভেস্টর এখানে ইনভেস্ট করতে রাজি না, তাদের মনে ভয় আছে যে পাণ্ডবেশ্বরে সবসময় বোমা গুলি এসব চলতে থাকে। তাহলে আমার প্রাইমারি ফোকাস ছিল যে প্রথম টেনিওর আমি কি করব, ল অ্যান্ড অর্ডারটা মেনটেন করব, ল অ্যান্ড অর্ডারকে প্রপার জায়গায় নিয়ে আসবো এবং এমন পরিবেশ তৈরি করব যেখানে ইনভেস্টাররা আসবে। 5 বছরে ওটা আমি করতে পেরেছিলাম। আগে দেখবেন যে কৈলাসপুর সাইডে বরাবর মার্ডার হতো, আজ এখানে মার্ডার হলো, কালো ওখানে মার্ডার হলো। আমি 5 বছরে কিন্তু সেই পরিস্থিতি বদলে দিয়েছিলাম। এবং পরবর্তী ক্ষেত্রে নেক্সট যখন আমার টেনিয়ার ছিল যে ওই ল অ্যান্ড অর্ডার মেনটেন হয়ে যাওয়ার পর এবার ইন্ডাস্ট্রি আনবো, কিন্তু ঘটনাক্রমে নরেন যে কোনোভাবে চলে এলো, ও আবার ল অ্যান্ড অর্ডারটাকে রিটোরিয়েট করে দিল, আবার সে পুরনো জায়গায় নিয়ে চলে এলো, আবার ওই সন্ত্রাসের যুগ নিয়ে চলে এলো, আবার রক্তারক্তি চলে এলো। সেই কারণে আর ইনভেস্টররা আসছে। এবং এই যে আমার পরিকল্পনা ছিল, দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা ছিল, সেটাকে ভেস্তে দিল। কিন্তু নরেনবাবুর বক্তব্য অনুসারে পাণ্ডবেশ্বরে তো উন্নয়নের পাঁচালী। যদি খুব ভালো করে দেখতে যায়, লক্ষ্মী এলো ঘরে, এবং তো শুধু তাই নয়, বৈদ্যুতিক চল্লী উদ্বোধন অজয় নদীর তীরে। আমি কি ভুল বলছি? এবং সেক্ষেত্রে নরেনবাবু সরাসরি জনসমক্ষে সাংবাদিকদের সামনে প্রকাশ করেছে তৃণমূলের উন্নয়নের জোয়ার, এবং শুধু তাই নয়, বৈদ্যুতিক চুল্লি দরকার ছিল। দেখুন, লক্ষ্মী এলো ঘরে যেটা বলছেন, তো আমি পাণ্ডবেশ্বরে ঘুরছি এবং মানুষকে জিজ্ঞেস করছি লক্ষ্মী কার ঘরে এসছে। আমি গরিব মানুষের ঘরে তো কিন্তু লক্ষ্মী আসেনি, লক্ষ্মী এসছে নরেনের ঘরে, আর নরেনের সঙ্গে যারা আছে তার আমচা চামচা, তাদের ঘরের লক্ষ্মী এসছে, তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আর যে বৈদ্যুতিক চুল্লির কথা বলছেন, সেটা একটা প্রাইভেট কোম্পানি, তারা তাদের সিএসআর ফান্ড থেকে তাদের বাবার নামে ওই বৈদ্যুতিক চুল্লিটা করে দিচ্ছে। সেটা নরেন অ্যাজ এমএলএ গিয়ে ওটা ফিতে কেটেছে এবং নিজে ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে। ও যদি ক্রেডিট নিতেই হয় তাহলে ওর নিজের পয়সায়, নিজের অর্থে, নিজের বাবার নামে কিছু এটা করুক, তারপর তার ক্রেডিট নেক, তাহলে মানুষ সেটাকে ভালো বলবে। অন্য একজন ব্যক্তি, ব্যবসায়ী ব্যক্তি, সে নিজের পয়সায় নিজের বাবার নামে একটা ক্রিমেটোরিয়াম করে দিল, সেটাকে নরেন নিজের নামে যদি চালাতে যাচ্ছে, এটা মানে খুব হাসির পাত্র হয়ে যাচ্ছে। মানে এক কথায় বলতে চাইছেন এটা জনসমর্থন পাওয়ার একটা স্ট্র্যাটেজি বা মার্কেটিং? না, কোনোটাই ও ভাবছে, এটা ভাবছে, কিন্তু পাণ্ডবেশ্বর মানুষ সব জানে যে দে গ্রুপ ওটা করেছে, সবাই জানে। ওখানে বড় বড় বোর্ড লেখা আছে তো দে গ্রুপ করেছে, গিয়ে দেখুন ছবিতে আছে তো দে গ্রুপ করে দিয়েছে। ওটাতে চক্রবর্তী গ্রুপ করেনি, তাহলে কেন ও ক্রেডিট নিচ্ছে? এটা সরকার, ও যদি রাজ্য সরকার থেকে এটা করিয়ে দিত, পিডব্লিউডি থেকে যদি করিয়ে দিত, পঞ্চায়েত সমিতি থেকে করাতো, তাহলেও ক্রেডিট নিতে পারতো। এটা তো প্রাইভেট একটা কোম্পানি করে দিয়েছে, তো ওটা ওর কি ক্রেডিট আছে? কিন্তু শাসক দলের তো এমনও মন্তব্য উঠে আসছে, বিজেপি দল হলো ধর্ম নিয়ে, বিজেপি দল বেসিক্যালি ধর্ম নিয়ে রাজনীতি করে, মুসলিম বিরোধী, এমনও মন্তব্য উঠে আসছে। এখন দেখুন, এই তো আমি পাণ্ডবেশ্বরে যেখানে যেখানে ঘুরছি, সমস্ত আমার ডোর টু ডোর ক্যাম্পেইনে অন্তত 50টা মুসলিম ছেলে থাকছে। এই যে দান্ন গ্রাম, মুসলিম গ্রাম, 26 জানুয়ারি দিন
যে আমরা পতাকা উত্তোলন করছিলাম, নরেন পতাকা উত্তোলন করলো, সেখানে 20টি লোক, আর যেখানে আমরা পতাকা উত্তোলন করলাম 200 লোক ছিল। তো মুসলিমরাও এবার বুঝতে পেরেছে ওই মুসলিম হিন্দু করে বেশি দিন ওদেরকে ওই বোকা বানিয়ে ভোট নেওয়া যাবে না। তারাও বুঝতে পেরেছে যে তাদের একটা শিক্ষার প্রয়োজন আছে, তারা আগামী দিনে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হতে চায়। মুসলিম ছেলেমেয়েরাও ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হতে চায়, তারা জীবনে এগোতে চায়। বরাবর তারা ওই তেজপাতার মতো ইউজ করবে, ভোট ব্যাংক হিসাবে ইউজ করবে, সেটার জন্য তারা আর প্রস্তুত না। এবং আগামী দিনে মুসলিম সমাজও নরেনকে জবাব দিয়ে দেবে। আমি যদি এই ভবিষ্যতের জন্য এই জায়গাটা যদি ধরে নিই, বা আমরা যদি ধরেই নিই যে বিজেপি রাজ্যে বিজেপি এলো, এবং শুধু তাই নয়, পাণ্ডবেশ্বরে যদি গেরুয়া ঝড় বয়, তাহলে সেক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে বিজেপির পদক্ষেপ কি হবে? পাণ্ডবেশ্বরের ক্ষেত্রে স্বাস্থ্য, প্রথমত একটা করে সাবজেক্ট আছে, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, সব ক্ষেত্রে উন্নয়ন প্রয়োজন। তো প্রথমেই গুরুত্বপূর্ণ জায়গা স্বাস্থ্য ক্ষেত্রে বিজেপির কি স্টেপ থাকবে? দেখুন, স্বাস্থ্যের ক্ষেত্রে শুধু পাণ্ডবেশ্বর কেন, স্বাস্থ্য একটা স্টেট সাবজেক্ট, এবং সামগ্রিকভাবে রাজ্যের পুরো রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামোর আরও উন্নয়ন হবে। এখানে শুধু বিল্ডিং হয়েছে, ডাক্তার নেই, স্পেশালিস্ট ডাক্তার নেই, ওষুধের ব্যবস্থা নেই, প্যাথোলজিস্ট নেই, সবটাই বিজেপি এলে সে ব্যবস্থা করবে। আগামী দিনে পাণ্ডবেশ্বরেও আপনি জানেন যে আমাদের স্বাস্থ্যসাথী কার্ড খায় না গায়ে মাখে কেউ জানে না, কিন্তু আয়ুষ্মান ভারতের যে কার্ড, যে স্কিম, সেই স্কিম পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট হবে। এবং সেই স্কিমে শুধু পশ্চিমবঙ্গ না, বাংলার বাইরেও, ভেলোরেও ওই আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে একটা ব্যক্তি গিয়ে চিকিৎসা করাতে পারবে। গুরুত্বপূর্ণ জায়গা শিক্ষার ক্ষেত্রে তো আপনি জানেন যে নিউ এডুকেশন পলিসি, যেখানে যে কোনো রাজ্যের মাতৃভাষাকে প্রথম গুরুত্ব দিতে হবে, পশ্চিমবঙ্গে বাংলাকে গুরুত্ব দিতে হবে, এই পলিসি নিয়ে বিজেপি সরকার অটোমেটিকলি তারা বলেছে বিভিন্ন রাজ্যে, সে রাজ্যের যে মাতৃভাষা তাকে অগ্রাধিকার দিয়ে ট্রাইল্যাঙ্গুয়াল এডুকেশন পলিসি বিজেপি ইমপ্লিমেন্ট করেছে। পশ্চিমবঙ্গ সেই ইমপ্লিমেন্টেশন দিকে বিজেপি এগোবে। এবং তারপর গুরুত্বপূর্ণ জায়গা রোজগার, সাধারণ মানুষের রোজগার, অর্থাৎ যারা বেকার রয়েছেন, বেকার যুবকের রোজগার, গুরুত্বপূর্ণ জায়গা। কি সেটার জন্য তো পরিবেশ বান্ধব শিল্প বান্ধব পরিবেশ তৈরি করতে হবে। তো শিল্প বান্ধব পরিবেশ একমাত্র কাটমানি চাইলে তো শিল্প বান্ধব পরিবেশ হবে না। এই কাটমানি সিস্টেম বন্ধ হলে প্রচুর শিল্পপতি আছেন যারা এখানে শিল্প লাগাবেন। এখন আপনি খবর নিয়ে দেখুন যে এখানে যারা পশ্চিমবঙ্গে আসানসোলে, দুর্গাপুরে যে শিল্পপতিরা আছেন, তারা নতুন ইনভেস্টমেন্ট কিন্তু আর এখানে করছে না। তারা ছত্তিশগড় চলে যাচ্ছেন, তারা উড়িষ্যা চলে যাচ্ছেন, অন্যান্য রাজ্যে চলে যাচ্ছেন। কিন্তু বিজেপি সরকার এলে টাটাও আসবে, আরও বড় বড় ইন্ডাস্ট্রিজ তারাও আসবেন, এখানে কলকারখানা হবে, বেকার যুবক যুবতীদের চাকরি হবে। এবং তারপর আসছি আরও একটি গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে পর্যটন ক্ষেত্র। এই ক্ষেত্রটা বেসিক্যালি কি ধরনের উন্নয়নের কথা ভাবছেন? দেখুন পুরো পশ্চিমবঙ্গ তো পর্যটনে অনেক সম্ভাবনা আছে। আপনি দেখুন পাহাড়ে, দেখুন আবার একটা অশান্তি লাগানোর চেষ্টা হচ্ছে। পাহাড়ে কিভাবে পর্যটন কেন্দ্র হিসেবে ওটাকে গড়ে তোলা হয়েছে সেটা আপনি অলরেডি দেখতে পাচ্ছেন। এবং পাণ্ডবেশ্বরে বিশেষ করে দেখব, পাণ্ডবেশ্বরে যে বিভিন্ন যে আউটসোর্সিং কোম্পানিগুলো ছিল যেগুলো বন্ধ হয়ে গেছে, সেটাকে পর্যটন কেন্দ্র হিসেবে কি করে গড়ে তোলা যায়। ছোট ছোট হাট করে, ছোট কি বলবো, বিভিন্ন জায়গায়, অন্যান্য রাজ্যের জায়গায় যেখানে মানে হলিডে স্টের জন্য ছোট ছোট ঘর তৈরি করে দেওয়া, সেখানে মানুষ মাছ চাষ করছে, কেউ সবজি চাষ করছে, সেখানে মানুষ আসবে 2 দিন 4 দিন 5 দিন এসে কাটালো, ফ্যামিলি নিয়ে থাকলো, সেখানে অর্গ্যানিক চাষ হলো, সে চাষের সবজি তারা খেলো, মাছ খেলো, মাংস খেলো, ওইখানে 2 দিন 4 দিন তারা কাটালো, শান্তিতে থাকলো। বিভিন্ন পঞ্চপাণ্ডব মন্দির, সেটাকে একটু আরও গ্লোরিফাই করা। আপনি লাউদোয়া সাইডে চলে যান, আপনি ইচ্ছাপুর সাইডে চলে যান, সেখানে ইংরেজদের যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল তখন সেখানে সেনাবাহিনী নেমেছিল, তার পুরনো অনেক কিছু আছে, সেগুলোকে আবার গ্লোরিফাই করা, অনেক সম্ভাবনা আছে। পুরো একটা কি বলবো, কিছু এক্সপার্টদেরকে নিয়ে এটা আলাপ আলোচনা করে একটা মানে ডিটেল প্রজেক্ট রিপোর্ট তৈরি করে এটাকে ডেভেলপ করার পরিকল্পনা বিজেপির রয়েছে। সব আলোচনার একটা গুরুত্বপূর্ণ পর্যায়, বেসিক্যালি এত কিছু যখন সম্ভব হবে, সবটাই হবে একটা বিশ্বাসের উপর হবে। প্রশ্ন এখন একটা জায়গাতে, আপনার দল আপনাকে বিশ্বাস করে না, এমনও মন্তব্য উঠে এসেছে। তাহলে তো নরেন আরো, তাহলে এত পরিশ্রম করছে কেন, তাহলে এত পরেশান কেন? তাহলে আরামসে ঘরে ঘুমাক। আমার দল আমাকে বিশ্বাস করে না, তাহলে আমি ঘুরছি তো ওর এত পেটে ব্যথা হচ্ছে কেন? তাহলে ও শান্তিতে থাকুক, তাহলে 2টো রুটি বেশি খাক এবং আরামসে ঘরে ঘুমাক, ও বেরোতে হবে না। আমার দল আমাকে বিশ্বাস করে না, তাতে তো এত সকাল থেকে রাত অবধি এত পরেশান থাকছে। ও ভালো করে জানে যে আমাদের দল
ভারতীয় জনতা পার্টি কোনো ব্যক্তি ভিত্তিক দল না, এটা একটা আদর্শকে নিয়ে চলে এবং এই আদর্শে যারা যারা অনুপ্রাণিত তাদেরকে সবাইকে তাদের যোগ্য মর্যাদা অনুযায়ী দল কাজে লাগায়। আমাকে আমার যে যোগ্যতা সে অনুযায়ী দল কাজে লাগায়। আমার দল আমাকে কিভাবে কাজে লাগাবে সেটা আমার দল ঠিক করবে, সেটা নরেন ঠিক করবে না। অনুষ্ঠান একদম আজকের এই আলোচনার বলতে গেলে একদম শেষ পর্যায়ে এসে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের কাছেই আটকে যাচ্ছে, সেটা আজকের দিনে দাঁড়িয়ে এই যে সামনের নির্বাচন, এই নির্বাচনে আসার ক্ষেত্রে মানে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কি স্ট্র্যাটেজি নিতে চলেছে রাজ্য বিজেপি? দেখুন, বাংলার মানুষের উপর ভরসা, বাংলা মানুষের উপর ভরসা, এছাড়া অন্য কোনো পরিকল্পনা আমাদের নেই। বাংলার মানুষকে আমরা তাদের কনসেন্স, তাদের যে চিন্তাধারা তার উপর আমাদের কনফিডেন্স আছে। আমরা জানি বাংলার মানুষ চিন্তাশীল মানুষ, আমরা জাস্ট তাদেরকে সাপোর্ট করছি। বাংলার মানুষই পরিবর্তনের জন্য রেডি আছে এবং তাদের উপর ভরসা করে আমরা নির্বাচনী বৈতরণী পার করতে চলেছি। আমরা অন্য কোনো পরিকল্পনা দরকার নেই। বাংলার মানুষ বাংলাকে বাংলাদেশ না হতে দেওয়ার জন্য আগামী দিনে বিজেপিকে পশ্চিমবঙ্গে আনবে। অনেক জানলাম, অনেক বুঝলাম, অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে এই মুহূর্তে এত সুন্দর একটা আলোচনা প্রসঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক তথা মেয়র, আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে জিতেন্দ্র তিওয়ারি। এই মুহূর্তে আলোচনা উনি রয়েছেন অলরেডি, যদিও উনি পরবর্তী সময়ে উনি আমাদের সঙ্গে আরও বেশ কিছু সাক্ষাৎকারও থাকবেন, উনি কথা দিয়েছেন। তবে আজকের মতো সময় শেষ, বিদায় নিতে হবে। তবে অসংখ্য ধন্যবাদ আপনাকে। তবে দর্শক বন্ধুরা যারা দেখছেন তাদের কাছে একটাই কথা বলার, আলোচনা থাকবে, সমালোচনা থাকবে, সব কিছু থাকবে, কিন্তু তার উপরে থাকবে আপনাদের মতামত। দেখা যাক নির্বাচনে কি ঘটে, কিন্তু তার আগে ভেবে চিনতে আপনার সিদ্ধান্ত নিন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। আপনারা সকলেই একসাথে দেখুন LCW ইন্ডিয়া।